বন্ধুরা, অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করো। জানি যতবারই জিজ্ঞেস করি না কেন তোমরা সকলে কেমন আছো সেটা জানিও, কিন্তু পরিস্থিতি যা হয়ে দাঁড়িয়েছে তখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জানি না শারীরিকভাবে কে কতটা সুস্থ অসুস্থ আছে, কিন্তু মানসিকভাবে যে ছোট বড় প্রত্যেক বয়সী প্রত্যেক মানুষই ভীষণভাবে বিধ্বস্ত, ভীষণ রকমভাবে ভেঙে পড়েছে। আমাদের মানে কি বলবো, বাইরের অবস্থা এখন এতটাই শোচনীয়, এতটাই খারাপ। আর সেই সঙ্গে মনের অবস্থা, মানে মনের ওপর ভীষণ রকমভাবে এর যে একটা প্রভাব পড়ছে এটা তো হলফ করলে বলাই যেতে পারে। কারণ একটা মেয়ে মানে সবে একটা নতুন ডাক্তারি শেষ করে সে তার জীবনে সফলভাবে প্রতিষ্ঠিত হয়ে কোথায় কত মানুষকে সেবা দেবে, তার শিক্ষাটা সকলের কাছে মেলে ধরবে, নিজে জীবনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাবা মায়ের নাম উজ্জ্বল করবে। সেই সময়তে আজকে আমাদের পরিস্থিতি এমনই খারাপ যে আমাদেরই সমাজের কিছু বিকৃষ্ট মানসিকতার মানুষ যারা কিনা এতটাই নিষ্ঠুর, এতটাই জঘন্য, তাদেরকে মানুষ বলাটাও মনে রুচির বাইরে, তারা সেই মেয়েটাকে এত কষ্ট দিয়ে এত নৃশংসভাবে হত্যা করলো, খুন করলো। সেই প্রতিবাদ চেয়েছে মানুষ, দিনের পর দিন রাস্তায় নামছে, দিনের পর দিন একই বিচার চাইছে যে কবে হবে বিচার, তার ফলাফল কি আসবে সেটা আমাদের কারোর কাছেই জানা নেই। তবে আমরা প্রত্যেকেই আশা করি, অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই দিন যেন খুব তাড়াতাড়ি আসে, মেয়েটি তার পরিবার যেন সঠিক বিচার পায়, আর সেই সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকেই যেন এর একটা ন্যায় বিচার আর সেই রকম একটা শাস্তি দেখতে পাই যেটা থেকে কিনা রেপিস্টরা ভীষণ রকমভাবে ভয় পায়। এই ঘটনার যেন পুনরাবৃত্তি আর না হয়। যাই হোক, সকালবেলা কয়েকদিন আগেই বলেছিলাম যে মা আর আমি দুজন মিলে বাসন কোসনগুলো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু ওগুলো তোলা হয়নি। তাই সকালবেলা কাজ শুরু করবার আগেই ঝটপট করে আগে বাসনগুলো যেখানে যা তোলবার, যেগুলো সবসময় পুজোর কাজে লাগে সেগুলো এই সামনের বালতিটা, যেগুলো বড় পুজোতে লাগে সেগুলো ভেতরে, তারপর ঠাকুরের রান্না বান্না করতে যে বাসনগুলো লাগে সেগুলো বাইরের আলমারিতে, সব ভাগ ভাগ করে আগে তুলে পরিষ্কার করে দিয়ে আসলাম। না হলে কি হয়, এই ঠাকুর ঘরের মেঝেটা সবসময়তে বাসনে এরকম ছড়ানো থাকলে ভীষণ রকম অসুবিধা হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা কি, যেটা অসুবিধা হয়, ঘরটায় জানি ঠাকুর ঘরে সেরকম পুজো করতে আসা ছাড়া সেরকম তো বিশেষ বাড়িতে লোক নেই যে আসবে বা ঘরটাতে কোনো কাজকর্ম করবে, কিন্তু মেঝেটাও ওরকম জড়ো হয়ে পড়ে থাকতে দেখতে ভীষণ বাজে দেখায়। তো সেই কাজগুলো করেই চলে এসেছি রান্না করতে। আজকে যদিও শুক্রবার, দাদা একটু তাড়াতাড়ি বেরোয় প্রত্যেক দিনের, প্রত্যেক শুক্রবারের মতনই, সেটা সকলেরই জানা। তো আজকে ওই জন্য সকালবেলা ওদিকের কাজটা করেই ঝটপট করে অনেকগুলো সবজি কেটে নিয়েছি। দেখে বুঝতেই পারছো কিসের জোগাড়। আজকে একটু শুক্তো বানাবো, প্রায় অনেক দিন বাদেই শুক্তোটা করব ঠিক করেছি। আর যেহেতু আগামীকাল শনিবার, শুক্তোটা করলে কি হয়, বাড়িতে তো মানুষ ভীষণ কম, আর একটু একটু করে যে কোনো সবজি দিতে দিতে সে শুক্তো হোক, চচ্চড়ি হোক বা পাঁচমিশালি তরকারি, সেটা এমন একটা পর্যায়ে চলে আসে 2-3 দিন চলে যায়। আর ওই যে দেখলে ওখানে অত পেঁপে রাখা আছে, ওই পেঁপেগুলো সব আমার মায়ের নিজের গাছে ফলানো। তো মা খুব যত্ন করে সেই গাছে রোজ জল, সার, মাটি দিয়ে, গাছটা বেশ অনেক বড় হয়েছে, আর গাছে ভীষণ রকম পেঁপে হয়। প্রত্যেক বাড়ি মা আসে যখন এরকম 8টা-10টা করে পেঁপে নিয়ে আসে। তো এবারেও এতগুলো পেঁপে নিয়ে এসছে, আর কদিন ধরে পড়ে শোকাচ্ছে, তেমন রান্না বান্না কি করব চিন্তা করতে পারছি না। এর মধ্যে যদিও একদিনে অল্প করে একটু পেঁপের তরকারি করেছিলাম, সেটা শুধুমাত্র আমার জন্য, আর আমার থেকে অবশ্য একটুখানি তোমাদের দাদা আর একটু মা নিয়েছে, রিক তো খায় না, তো ওই অল্প একটা পেঁপে দিয়ে করেছিলাম।
তো আজকে মনে করলাম এতগুলো পেঁপে যখন আছে একটু বেশি করে পেঁপে দিয়ে দিই। আর দাদাকে দিয়ে বাজার দিয়ে মানে অনেক রকম সবজি গতকালকেই আনিয়ে রেখেছিলাম। সকালবেলা স্নান করে এসে ঝটপট করে সবজিগুলো কেটে গুছিয়ে রেডি করে নিয়েছি, যে আজকে যেহেতু দাদা 11:30টার মধ্যে খাবে, তো মোটামুটি আমাকে 11টার মধ্যে চেষ্টা করতে হবে রান্নাটা কমপ্লিট করবা। রিকের আজকে বললামই কয়েকদিন ধরে মাঝে মধ্যেই পেটে ব্যথা হচ্ছে, শরীরটাও ঠিকঠাক নেই, তো আজকে স্কুলে যায়নি। ওই উঠে একটুখানি পড়াশোনা করছিল, তারপর খেতে চাইছিল না বলে দাদা আবার ওর জন্য একটু টক দই এনে দিয়েছে। ওটাই সকালে জলখাবার আর কিছু খায়নি, একটু টক দই খাচ্ছে। আর মা সকালে স্নান টান করে পুজোটা মা করেছে, আমি এদিকে কাটাকুটি করছিলাম বলে। এসে তার বাইরে বৃষ্টি মেঘলা ওয়েদারে এমন শীত পেয়ে গেছে, কাপড়ের আঁচলটাই মাথা থেকে সারা গায়ে মুড়ি দিয়ে বসে টিভি দেখছে। তো রিক খেয়ে ওর পড়া করতে চলে যাবে ঘরে, দাদা বেরিয়েছে সেলুনে। আর এই ফাঁকে আমি ঝটপট করে বাজারটা সকাল সকালই করে দিয়েছে, আজকে রান্নার এখানে তোড়জোড় শুরু করে দিয়েছি। ওখানে প্রথমে দেখতেই পেলে 5 ফোড়ন, মৌরি, সর্ষে আর একটু সাদা জিরে, সব রকম মশলা একটুখানি গরম করে ওটা গুঁড়িয়ে নিলাম। আর এখানে বেশ একটুখানি তেল বেশি দিয়ে অনেক কটা বড়ি দিয়েছি, কারণ ঝোলে বড়ি আর আলু আর এই দুটো সবজি বা একটু আধটু পেঁপে রিক নেবে, বাদ বাকি সবজি তো সব আমাকেই খেতে হবে জানি, আর তার মধ্যে একটু একটু তোমাদের দাদা আর মা নেবে। তো ওই জন্য উচ্ছেটাকে, বড়িটাকে, বেগুনটাকে, যেগুলোকে ভেজে আগে তুলে রাখতে হবে, সেগুলো একটু তেল বেশি দিয়ে ভালোভাবে ভেজে তুলে রেখেছি। আর বাদ বাকি সব তেলটার মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে সমস্ত কটা সবজি, পেঁপে, বরবটি, গাজর, কাঁচকলা, আলু, যা যা ছিল সেগুলো সব একসঙ্গে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি গ্যাসের আঁচটাকে জোরে করে একটু লবণ, একটু পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে জল ঢেলে দেবো। শুক্তোর আনাজ আমি খুব একটা বেশি ভাজি না, আর আমার মনে হয় ভাজতেও লাগে না। শুক্তোটা খুব হেলদি আর টেস্টি খাবার বলে আমার মনে হয়, আর হয়ও সেটা। আর শুক্তোটা এমন একটা রান্না, সেটা বাড়ির সকলে তো ভীষণ খেতে ভালোবাসে। আর যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা বাড়িতে রান্না হোক, শুক্তোর এমন একটা ভালোবাসার জিনিস যেটা কম বেশি সকলের বাড়িতেই মনে হয় যে সকলে খেতে ভালোবাসে। আর একটা রান্না করলে মোটামুটি বেশ খানিকটা ভাত খাওয়া হয়ে যায়। তো আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়েও গেছে, ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি। আর দাদা আজকে বাজার থেকে এনেছে পমফ্লেট মাছ। পমফ্লেট মাছের একটু ঝাল বা তরকারি করে নেবো, আর হবে শুক্তো। ঝটপট করে এই দুটো রান্নাই যথেষ্ট। তো এখানে প্রায় ওই 3 চামচ, 3.5 চামচের মতো একটু পোস্ত দিয়েছি, 2 রকম সর্ষে দিয়েছি 1 চামচ করে, 1 চামচ দিয়েছি সাদা তিল, আর ওই 6টা-8টার মতো দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম বাটা। সেটাই একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম। আর সেটাই এখন শুক্তোর সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে, তাই মশলাটা বাটার দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করব, আর সেই সঙ্গে একটুখানি জলও দিতে হবে। শুক্তোটাতে, কারণ শুক্তোটাতে একটু ঝোলঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। জল সামান্য দেবো, আর এবার দিয়ে দেবো একটু বেশি করে দুধ, প্রায় ওই 500 ml মতো, কারণ অনেকটা সবজি দিয়ে অনেকটা শুক্তো হয়েছে। দুধটা একটু বেশি দিলে খেতেও ভালো লাগবে, আর দুধ দিয়েই বেশ ঝোলটা বানালে টেস্টটা বেশি আসে। তো প্রথমে অল্প জল দিয়ে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার দুধটা দিয়ে দিচ্ছি। আর সবজিগুলো যখন ভাজছিলাম তার মধ্যেই একটু গ্রেট করা আদাও দিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকে যে জিনিস দুটো দেয়া হয়নি শুক্তোতে, সেটা হচ্ছে গতকাল দাদা বাজারে মূলো পায়নি, মূলোটা দিলেও বেশ টেস্টি হয়। আর একটা জিনিস হচ্ছে রাঁধুনি আনতে বলেছিলাম, সেটাও ভুলে গেছে। নাহলে শুক্তোতে একটু রাঁধুনি বাটা দিলে তার সেন্ট, টেস্ট দুটোই দারুণ সুন্দর হয়। কি আর করা যাবে, সেগুলো ছাড়াই শুক্তো মোটামুটি হয়ে এসছে। এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, কারণ শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দুধটা অনেকটা দিয়েছি তো, কিন্তু তাহলেও ফুটতেই দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে। তো এবার ভাজা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে একটু 1 চামচ মতো ঘি দিয়ে ব্যাস গ্যাস বন্ধ করে দিচ্ছি। শুক্তো হয়ে গেছে, এবার নাবিয়ে নিয়ে ঝটপট করে মাছের তরকারিটা বসাবো। বেশ খানিকটা দেরি হয়েছে, যদিও শুক্তোর আনাজটা কাটতেই যত দেরি, শুক্তো রান্না হতে তো বেশিক্ষণ সময় লাগে না। তো এদিকে ভাত হয়ে গেছে, শুক্তো হয়ে গেছে, আর যেহেতু পমফ্লেট মাছ বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে। আর ধোয়া পরিষ্কার করাই আছে, কারণ এর তো আলাদা করে আঁশ বাছতে হবে সেরকম কোনো ব্যাপার নেই।
এই যে শুক্তো রেডি, ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে অন্য একটা কড়াতে মাছটা বসিয়ে দিয়েছি ভাজতে। একটুখানি পাতলা পাতলা করে আলু পেঁয়াজ দিয়ে একটু গামাখা একটা তরকারি করব। তো মাছগুলো একটু বড় সাইজের ছিল, আর যেহেতু পমফ্রেট মাছটা বেশ নরম মাছ, একসঙ্গে দুটো তিনটে ভাজা যায় না, তাই ওই একটা একটা করেই ভেজে নিচ্ছি। এই মাছ ভাজতেও তো বিশেষ সময় লাগে না, একটু তেলটা গরম থাকলে এপিট ওপিট করে নিলেই হয়ে যায়। তো আলুটা আগেই ভেজে তুলে রেখেছি, এবার ঝটপট করে 4 জনের 4 পিসই আজকে মাছ আছে, ভাজা হয়ে যাবে, দিয়ে তরকারিটা বসাবো। আজকে দাদা খেয়ে বেরিয়ে যাওয়ার পর আমরাও মনে করেছি জলখাবার খেয়ে নেবো, কারণ রিকও সকালে তেমন কিছু খায়নি, মাও অল্প করে একটু মুড়ি খেয়েছে, আর আমারও তাড়াহুড়ো করে জলখাবারটা খাওয়া হয়ে ওঠেনি। তো খিদে সকলেরই পেয়ে গেছে, দাদা বেরোলেই আমরাও খাওয়া দাওয়া করে নেবো। তারপর তোমাদের দাদার অফিস থেকে এক বন্ধু একটা ফল পাঠিয়েছে। এখানে একটুখানি গতকালকে করেছিলাম আলু না, পটল, কুমড়ো, ঝিঙে, অল্প একটু লাউ দিয়ে, কুমড়ো দিয়ে, ছোলা দিয়ে, অল্প ছোট্ট করে একটা পেঁয়াজ দিয়ে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটা 5 মিশালি তরকারি। তো তরকারিটা কালকে খাওয়া হয়েছে, আবার এতটা বেঁচে গেছিল সেটাও বার করে রেখেছি, গরম করে নেবো, দুপুরে খাওয়া হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে যেতে আর একটু তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, হয়ে গেলেই একটু আদা টমেটো দিয়ে, একটুখানি রসুন আর এই তরকারিতে দেবো না, একটু গুঁড়ো মশলা, লবণ, হলুদ, লঙ্কা, একটু সামান্য মিষ্টি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে রান্না করবো। তার আগে যেটা বলছিলাম, দাদাদের অফিসে এক বন্ধুর কাছে নিজের বাড়িতেই হয়েছে ড্রাগন ফল। তো সেই ড্রাগন ফল সে তার নিজের বাড়ির গাছে হয়েছে বলে অফিসেও একটুখানি বন্ধু বান্ধবদের দিয়েছে, দাদাকেও একটা দিয়েছে। তো দাদা সেটা বাড়িতে নিয়ে এসছে। আজকে রিক খুব অপেক্ষায় রয়েছে যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে, সকালবেলাই বলছিল মা ফলটা কাটবো। তো আমি বললাম সকাল থেকেই কিছু খাসনি, খালি পেটে ফলটা খাবি কেন, খাওয়া দাওয়া হয়ে যাক তখন কেটে নিয়ে খাবি। তো মোটামুটি এটা কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। দাদারও স্নান হয়ে গেছে, মাছটা ফুটতে দিয়েই ঝটপট করে ওর ভাতটা বেড়ে ওকে খেতে দেবো। চলো, এটাতে জল ঢেলে দিয়েছি, মাছ মানে ঝোলটা বেশ ফুটেও গেছে। এবার মাছটা দিয়ে ঝটপট একটু কাঁচা লঙ্কা চেরা ওপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদাও বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য, আর এইবার মা একটু আমাদের 3 জনের খাবার বাড়ছে, গিয়ে খাওয়া দাওয়া সেরে নেব। সকালের দিকটা একটুখানি বৃষ্টি মেঘলা থাকলেও বেলার দিকে কিন্তু বেশ তেড়ে ভালো রোদ উঠেছে, আর রোদ ওঠার সঙ্গে সঙ্গে দেখছি বাইরেটা কিন্তু বেশ গরম লাগছে। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়েছি এই ড্রাগন ফল নিয়ে। তবে ড্রাগন ফলের যেটা ভেতরে একটা পিঙ্ক মতো গোলাপি গোলাপি কালার থাকে না, সেটা দেখতে বেশি ভালো লাগে। যদি এখনো টেস্ট করে দেখা হয়নি যে ফলটার টেস্ট অরিজিনাল কেমন হয়। যাই হোক, চলো, এটা মনে হচ্ছে ভেতরটা গোলাপি আছে, খেতে কেমন হচ্ছে সেটা পরে জানাবো। তার আগে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই নতুন আরেকটা ভ্লগ নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা। আর তোমাদেরকে বলে রাখি যে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই যে ড্রাগন ফলের ভেতরটা দেখছি বেশ সুন্দর টুকটুক